আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অস্থির বাংলাদেশের অস্থিরতা ক্রমান্বয়ে এত অবনতিশীল হচ্ছে যে এটাকে এখন সাংবাদিকরা প্রলাপ বলছেন, উন্মাদের বক্তব্য বলছেন, কেউ কেউ মন্তব্য করছেন যে এটা পাগলা গারদে পরিণত হয়েছে রাষ্ট্র প্রশাসন যারা চালাচ্ছে তারা। খোলামেলা সে কথাটাই বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি একটি ইন্টারভিউতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মেহেদী হাসান নামক একজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যে কথাটা বলেছেন এটা ট্রান্সলেট জাতীয় সমস্যা রয়েছে, অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে। এটা নিয়ে যখন তার প্রেস সেক্রেটারি শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন আর এক সাংবাদিক, তখন তিনি বললেন না, এটা ট্রান্সলেটে ভুল হয়েছে। উনি কথা বলেননি, এটা অনুবাদে ভুল হয়েছে। এখন ডক্টর ইউনূস দীর্ঘদিন বিদেশে থাকেন, ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ ওয়াজ নট ব্যান্ড ফর টাইমিং। আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এর সঙ্গে একমত নন তার প্রেস সেক্রেটারি। তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন, সম্ভবত তার একেবারে আতে ঘালে গেছে যে কেন বস এমন কথা বললেন কেন। এই জন্য প্রেস সেক্রেটারি বলছে না, এটা অনুবাদে ভুল হয়েছে, ট্রান্সলেশনে ভুল হয়েছে। উনি কথা বলেন নাই আওয়ামী লীগ ব্যান্ড। এটা নিয়ে গণমাধ্যমে আলোচনায় সাবেক সংসদ সদস্য এবং গণমাধ্যমের খুবই জনপ্রিয় একজন আলোচক গোলাম মাওলা রনিকে জিজ্ঞেস করেছেন সঞ্চালক এই বিষয়ে। রনি বলছেন যে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায়, আবার ক্ষমতার উত্তাপ পেলে অনেকে দিককুল হারিয়ে যান। আর একটা প্রসঙ্গে দেখলাম আর একজনে বলছেন যে সরকারি নির্বাহীতে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন, এখন কি সবই একটা পাগলা গারদে পরিণত হলো কিনা, এমন প্রশ্ন তিনি রেখেছেন। দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন ইউনূস মেহেদীকে বলছেন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন, আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়নি, তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যে কোনো সময় এটা প্রত্যাহার হয়ে যেতে পারে। তার প্রেস সেক্রেটারি বললেন না না না, এটা ঠিক, উনি এটা ঠিক বলেন নাই। আবার তার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন তার আর এক উপদেষ্টা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলছেন প্রত্যাহার তো হওয়ার প্রশ্নই ওঠে না, নির্বাচনের পরে প্রত্যাহার হবে না, ভাবটা যেন কোনোদিনই প্রত্যাহার হবে না। এখন অথরিটিকে ইউনূস নাকি ডাস্টবিন শফিক নাকি এক এক সময় এক এক কথা বলা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম, এক একজনে এক এক কথা বলতেছেন। আবার দেখবেন ডক্টর ইউনূস ক্ষমতায় যাওয়ার পরপরই তিনি একটা সমাবেশে বলছিলেন মানুষ ভোট দিতে পারে না, ভোটের অধিকার হচ্ছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান বিষয়, সেটাকে ইনশিওর করতে হবে। আবার তিনি লন্ডনে আসার পরে চাতাম হাউসে বিবিসির সাংবাদিকের ইন্টারভিউতে বললেন অন্য কথা। তিনি বলছিলেন যে আপনি সময় ক্ষেপণ করছেন কেন। ইউনূস বলছেন যে কিছু ডেভেলপমেন্ট কাজ এগুলো তো সেরে যেতে হবে। ওই সাংবাদিক বললেন যারা ভোট পেয়ে নির্বাচিত হবে এটা তাদের উপর ছেড়ে দিচ্ছেন না কেন। ইউনূস বললেন না 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 না, ভোটারদের বিশ্বাস করা যাবে না, ও টাকা পেলে ভোট দিয়ে দেয়, এই ভোটারদের উপর নির্ভর করা যাবে না। মাত্র কদিন আগে বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ভোট, তিনি ভোটাধিকার দিয়ে মানুষকে নির্বাচিত করবেন, এই অধিকার পূর্বে লঙ্ঘিত হয়েছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত করব। আবার সেই একই ব্যক্তি লন্ডনে এসে বলছেন ভোটারদের বিশ্বাস করা যাবে না, ওরা টাকা খেয়ে এদিক ওদিকে ভোট দিয়ে দেয়, ওদের উপর নির্ভর করে কিছু রাখা যাবে না। দর্শক শ্রোতা, বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? আবার এই ডাস্টবিন নামক শফিক, যার নামের সঙ্গে ডাস্টবিন শব্দটা যুক্ত হয়েছে, তিনি বলছেন ফেব্রুয়ারির পরে একদিনের জন্য আমরা ক্ষমতায় থাকবো না, পৃথিবীর কোন শক্তি নাই যে একদিনের জন্য ক্ষমতায় রাখতে পারে। কিন্তু তার বস ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিলাষ ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলছেন জনগণ তো বলে আমাকে আরো 5 বছর 10 বছর 50 বছর থাকতে, অর্থাৎ জনগণের দাবি আছে তাকে আরো 5, 10, 50 বছর থাকতে। ইউনূসের যে বয়স, তাতে যদি তাকে আরো 50 বছর রাখতে হয় তাহলে তো একজন বিজ্ঞানী বের করা দরকার যে বয়স বাড়াতে পারে। যদিও এ পর্যন্ত কেউ আর বয়স বাড়াতে পারেননি, এখন ইউনূসের জন্য এমন একটা বয়স বাড়াতে হবে, কারণ তার যারা বস, বড় একটি রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি, বিভিন্ন অর্গানাইজেশন, তারাও নিজেদের বয়স বাড়াতে পারেন নাই। এখন তার প্রেস সেক্রেটারি বলছেন ফেব্রুয়ারির পর একদিনও না,
আর ইউনূস তার অভিলাষ ব্যক্ত করেছেন যে কেউ কেউ তো বলে 5 বছর, 10 বছর, 50 বছর আমাকে চায়। আবার ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের শেষে সাজানো একটি ফোরাম থেকে বলা হচ্ছিল, আপনি থাকেন অনন্তকাল, আপনাকে দেখতে চাই। ইউনূসের অভিলাষ কি বুঝতে বাকি আছে? যারা ইউনূসকে এনেছিলেন খাল কেটে কুমির আনার মতো কথা এখন যারা বলেন, এই হচ্ছে সেই ইউনূস। আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই ডক্টর ইউনূস একবার বললেন যে আমি 5 তারিখের পূর্বে কিছুই জানতাম না। আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে যে তার কিংস পার্টির সভাপতি নাহিদ ইসলাম বললেন 4 তারিখে তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আবার তাদের আরেকজন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি তো বললেন ওনার সঙ্গে তো আমাদের অনেক আগের থেকেই কথাবার্তা হতেছিল, কিভাবে কি করব। তাহলে ডক্টর ইউনূসের সঙ্গে হান্নান মাসুদ, তার পার্টির যে প্রধান নাহিদ ইসলাম, তাদের কথা আর ইউনূসের কথা তো মিলল না। আবার ইউনূস আমেরিকার ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, অর্থাৎ হঠাৎ কিছু হয়নি, এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে সবকিছু করা হয়েছে, এবং ডিজাইনের মাস্টার মাইন্ড বলে মাহফুজ সাহেবকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দিলেন। এই ভদ্রলোক আবার আরেকটি দেশে যাওয়ার পরে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলো যে আপনি কিভাবে এটার সঙ্গে সম্পৃক্ত হলেন, বলে আমি কিছুই জানি না। আর আমেরিকায় বলে আসলেন মেটিকুলাস ডিজাইন করে এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে উচ্ছেদের ঘটনা ঘটানো হয়েছে। কি বুঝলেন? একই ব্যক্তির মুখে সকালে এক কথা, বিকালে এক কথা। ক্লিন্টন ফাউন্ডেশনে যা বললেন, জাপানে গিয়ে বললেন তার উল্টাটা। বাংলাদেশে যেটা বললেন, ভোটারদের সবচেয়ে মূল্যবান ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তাদের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা করতে হবে, লন্ডনের চাতাম হাউসে এসে বললেন ভোটারদের নির্ভর করা যায় না, ওদের বিশ্বাস করা যায় না। আবার তার উপদেষ্টারা বললেন ঠিক বিপরীত চিত্রের কথা। ইঙ্গিত দিলেন আসিফ নজরুল যে ট্রাইব্যুনালে মামলা চলতেছে, ওখানে তো ডিসিশন হতে পারে, মানে ট্রাইব্যুনালকে দিয়ে উনি আইন উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা জাজমেন্ট দেওয়াবেন, এটা পরিষ্কারভাবে উনি কথা বললেন। 21 আগস্টের গ্রেনেড হামলার পরে উনি তৎকালীন ইন্ডিপেন্ডেন্টের সঞ্চালক খালেদ মহিউদ্দিনকে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন এই 21 আগস্টের দায় বিএনপি অস্বীকার করতে পারে না, এ দায় তাদের। একই ব্যক্তি 21 আগস্ট মামলায় সমস্ত সাজাপ্রাপ্তদের খালাসের ব্যবস্থা করাবার পরে তিনি বললেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। কোনটা সঠিক? বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার উপরে ভূয়সী প্রশংসা করা ইউনূস যখন তাদের চ্যাপ্টারকে ক্লোজ করা শুধু না, নগ্নভাবে তার বিরোধিতা করেন, তখন অনেকে প্রশ্ন করেন ঘটনা কি? এই তো সেই ইউনূস, তিনি বলছিলেন বাংলাদেশকে তিনি উন্নয়নের নহরে বইয়ে দেবেন, তিনি বলছিলেন দারিদ্রতা দূর করে দেবেন, আর এখন ভয়াবহ দারিদ্রতার কবলে বাংলাদেশ। এই তো তার উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয়রা চাকরি করতেছে বাংলাদেশে। ক্ষমতাসীন হওয়ার পরে খালেদ মহিউদ্দিন ঠিকানায় তাকে যখন প্রশ্ন করলেন, তখন বললেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। কত বড় ভণ্ড, কত বড় জোচ্চোর, কত বড় হিপোক্রাট! তাহলে শপথ নিয়ে কথা একরকম হবে, শপথের বাইরে গিয়ে কথা আর একরকম হবে। একই ব্যক্তি নির্লজ্জ বেহায়ার মতো কথা বলেন যে তখন তো আমি শপথ নেইনি। আর একজন সাংবাদিক আমাকে বলছেন এই সব পরিস্থিতি হতো না, এর জন্য দায়ী আপনাদের দল, আপনার নেত্রী। আমি জানতে চাইলাম কিভাবে নেত্রী? উনি একবার একটা বক্তব্য দিয়ে যখন কঠোর কথা বলেন, তখনই এরা ক্ষমতা হারাবার ভয়ে প্রলাপ বকা শুরু করে দেয়। উদাহরণ হিসেবে বললেন, উনি যখন সেন্ট মার্টিনকে নিয়ে বারবার আলোচনা করতেছিলেন, তখন পরিবেশ উপদেষ্টা বললেন সেন্ট মার্টিনকে আবদ্ধ করে রাখা হয়েছে অন্য কারণে। তিনি আরো বললেন আমাদের মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে। তার মানে মানচিত্র থেকে কি সেন্ট মার্টিন বাদ চলে যাবে? আবার শেখ হাসিনা যখন কঠোর ভাষায় বললেন অপরাধ যারা করতেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, সবার বিচার করা হবে, তখন এরা বলে যে আওয়ামী লীগকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে কিভাবে নিষিদ্ধ করা যায়, তারপর তড়িঘড়ি করে একটা রায় দিয়ে শেখ হাসিনার কিভাবে সাজা দেওয়া যায়। এই সব নাকি শেখ হাসিনা যখনই কথা বলেন তখন হয়। শেখ হাসিনার কথা বলাটার শক্তি এত প্রবল যে কথা বললেই তাদের ভিতর ঝাঁকুনি এসে যায়, কথা বললেই তারা উন্মাদের মতো প্রলাপ বকতে থাকে। এই জন্য সাংবাদিক আমাকে কিছুটা হাস্যরসের স্থলে বললেন
এই যা কিছু হচ্ছে তার জন্য শেখ হাসিনা দায়ী। উনি কথা বলার সঙ্গে সঙ্গেই এরা আতঙ্কিত হয়ে যায়, কাল বোধহয় পড়ে যাচ্ছি, পরশুদিন বোধহয় থাকতে পারছি না, তারপর কি হবে, আমাদের সাজা হবে, সংবিধান ভঙ্গ করেছি, রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে, নানা হবে। আমি বললাম শেখ হাসিনা যে কথা বলেন অতীতের রেকর্ড থেকে দেখা যায় উনি কিন্তু সেটা করে ছাড়েন। আর ইউনুস পারিষদ বর্গ যেটা বলছেন এগুলো সব কিন্তু রেকর্ডে থাকছে। কিভাবে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালকে ব্যবহার করে শেখ হাসিনা সহ অন্যদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করছেন আসিফ নজরুল এবং তার সহযোদ্ধারা, ঠিক ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নিতে, এগুলো কারোই বুঝতে বাকি নেই। রিটায়ার্ড করে 10 বছর আগে বাড়িতে চলে যাওয়া বিচারককে এনে চুক্তি ভিত্তিক নিয়োগ করে তাকে দিয়ে সবকিছু করাবার চেষ্টা, যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রসিকিউশনে নিয়োগ করা, আসিফ নজরুল থেকে আপনার শেষ লক্ষ্য হবে? কারণ আপনি তো গণ আদালত সেই প্রক্রিয়ার ভিতরে ছিলেন, আপনার সেখানে বক্তব্যের ভিডিওগুলো এখনো আছে। আপনি তো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদের উপরে বড় আর্টিকেল লিখেছিলেন। এখন এত চামচামি করে কি পরিত্রাণ হবে? আপনার কি মনে হয় জামাত সব ভুলে যাবে? আপনাকে দিয়েই ব্যবস্থা করাচ্ছে, এর পরবর্তীতে আপনি ব্যবস্থার শিকার হবেন, সেদিন খুব দূরে না। তবে এই সাংবাদিকের কথার সঙ্গে আমি একমত যে ডক্টর ইউনুস, আসিফ নজরুল, তার পরিবেশ উপদেষ্টা, তার প্রেস সেক্রেটারি, এরা এখন উন্মাদের মতো হয়ে গেছে, প্রলাপ বকছে। গোলাম মাওলার অনির ভাষায় আমারও মনে হচ্ছে যে ক্ষমতার উত্তাপে, মানে আগুনের উত্তাপে মেটাল গলে যায়, ক্ষমতার উত্তাপে অনেকে এলোমেলো বকে এবং বিশেষ করে হারাবার সময় তখন বিদিক হয়ে যায়। তাহলে কি ইউনুস পরিষদ একটি পাগলা গারদে পরিণত হয়েছে? এখানে পাগলের আখড়াখানা? এমন প্রশ্ন তো কেউ কেউ করছেন। শেখ হাসিনা যখনই কথা বলেন তখনই প্রলাপ বকতে থাকেন, তখনই ভীত সন্ত্রস্ত হয়ে যান। একজন বিদেশে থাকা সঞ্চালক তো বলেছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সোচ্চার কথা বলেন তখন এরা ন্যাচারাল কলও কন্ট্রোল করতে পারেন না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। দেশটা এখন উন্মাদরাই পরিচালনা করছে, যেহেতু তাদের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, আইনগত ভিত্তি নাই। উন্মাদতা, এ জাতীয় কর্মকাণ্ড করার ভিতর থেকেই তো মবক্রেসি, সন্ত্রাস, নৈরাজ্য, এর ভিতর থেকেই তো এদের টিকে থাকা। এর আয়ুষ্কাল খুব বেশি না, ধৈর্য ধরুন, খুব শিগগিরই পরিণতির জন্য অনেক কিছুই দেখতে পাবেন। আওয়ামী লীগের রাজনীতি নাকি সচল করবেন ইউনূস, এরকম খবর দিয়ে বাংলাদেশের মিডিয়া সংবাদ প্রচার করেছে। আর সঙ্গে সঙ্গে আইন উপদেষ্টা নামে একজন বুদ্ধি ব্যবসায়ী বললেন নিকট কিংবা সুদূর কোনো অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার কোনো সম্ভাবনা নেই। ওদিকে প্রোপাগান্ডার সচিব পদে যে বাচাল লোকটি আছেন তিনি বললেন আওয়ামী লীগের নাকি বেইল নাই। ভাবুন, কে বলছে যাকে লোকে পাই পয়সার মূল্য দেয় না, চেনে না, তার মুখ থেকেই বের হচ্ছে এরকম গার্বেজ। বাদ দিন তাদের কথা, কিন্তু প্রধান উপদেষ্টা সহ বাকিরা যে আওয়ামী লীগের রাজনীতিকে সচল করা নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগের রাজনীতি অচলটা হলো কবে বলুন তো, যে সচল করবেন তারা? বাংলাদেশের রাজনীতি নিয়ে যত বিতর্কই হোক না কেন, একটি বিষয় সব সময় পরিষ্কার থেকেছে, তা হলো আওয়ামী লীগ কোনোদিন অপ্রাসঙ্গিক হয়নি, অপ্রাসঙ্গিক হবে না এবং তার সম্ভাবনাও নেই। বরং দমন পীড়ন, নিষেধাজ্ঞা, ষড়যন্ত্র সবকিছুর মধ্য দিয়েও দলটি টিকে গেছে, টিকে থেকেছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের একদম কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছে। তবু ২০২৪ সালের জুলাইয়ের পর দৃশ্যপটে নতুন করে আলোচনায় আসে যখন সহিংস উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। ২০২৪ সালের ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কথা স্মরণ করি। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগকে বারবার নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হয়নি। তখন হয়তো অনেকেই ভেবেছিল এটা কেবল অতীতের অভিজ্ঞতা থেকে শেখ হাসিনা এই বক্তব্য দিচ্ছেন, কিন্তু মাত্র কয়েক মাসের মাথায় বা ১ বছরের মধ্যেই যে তার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ বলছি না বা এটা নিয়ে কোনো কথা হচ্ছে না।
জুলাই 2024-এর পরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করা হয়। ইতিহাসের ধারাবাহিকতায় এটি আবার প্রমাণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাইরে রাখার চেষ্টা যতই করা হোক না কেন তার টেকসই হয়নি। ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যে দমন পীড়ন চালানো হচ্ছে বা হয়েছে তা তো নজিরবিহীন। পুলিশের মাইক ব্যবহার করে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাসা ভাড়া দেওয়া হবে না, তাদের জানাজায় কেউ অংশ নেবে না, একথা বলেছেন এই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার সাঙ্গপাঙ্গরা। বাস্তবে কি দেখা গেল? সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যুর পর লাখো মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলো। আর এটাই প্রমাণিত হলো যে এই দলটিকে সামাজিক ভাবেও একঘরে করে রাখা সম্ভব হবে না কোনোদিনও। মানুষের ভিড় প্রমাণ করছে যে আওয়ামী লীগ এখনো জন আন্দোলনের কেন্দ্র। সংখ্যার হিসেব যদি করি আমরা, সেটা আরো ভয়ঙ্কর। অন্তত 4.5 লাখ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, হাজারেরও বেশি নিহত। এসব কিছুর উদ্দেশ্য একটাই ছিল, আওয়ামী লীগকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উধাও করে দেওয়া। কিন্তু বাস্তবে তা হয়নি, বরং মানুষের সহানুভূতি সমর্থন আরো জোরালো ভাবে দলটির দিকে ফিরেছে। কেউ কেউ তো এই কথাও বলছেন যে 2024 সালের জুলাইয়ের সময়ে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল বা যে অবস্থায় ছিল তার চাইতে আওয়ামী লীগ এখন অনেক বেশি জনপ্রিয়। এবং অনেক মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ ফিরে আসা মানে হচ্ছে বাংলাদেশের দৃশ্যপট বদলে যাওয়া, বাংলাদেশের ভাগ্য বদলে যাওয়া, বাংলাদেশ যে অচল আয়তনের মধ্যে পড়েছে সেটা বদলে যাওয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে 104 জন লটবহর নিয়ে ডক্টর ইউনূস যোগদান করতে গিয়ে সেখানে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। জিটিওর মেহেদী হাসানকে এক সাক্ষাৎকারে ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হলে তা আওয়ামী লীগের পক্ষে যাবে, কারণ তাদের সাংগঠনিক শক্তি এখনো প্রভাবশালী। তাই নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি হলো অন্য দলগুলোকে সুযোগ করে দেওয়া। তার দাবি আওয়ামী লীগ ক্ষমতা এলে তারা দমন নীতি চালু করবে, মানবাধিকার লঙ্ঘন করবে। সুতরাং গণতন্ত্র রক্ষায় নাকি অন্তর্বর্তীভাবে আওয়ামী লীগকে বাইরে রাখা তাদের দরকার। এখানে প্রশ্ন তুলতেই পারেন আপনারা, গণতন্ত্র রক্ষার নামে যে দলটি বাংলাদেশ স্বাধীন করেছে এবং যে দলটি 2024 সালের জুলাই মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকে ঠেকানোর জন্য কাজ করেছে, বাংলাদেশকে রক্ষায় কাজ করেছে, তাদের নিষিদ্ধ করা কোন ধরনের গণতন্ত্র বলেন তো? আন্তর্জাতিক মানবাধিকার আইনে ভোটাধিকার একটি মৌলিক অধিকার যা কেবল ন্যূনতম শর্তে সীমাবদ্ধ হতে পারে, যেমন বয়স সীমা। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির জেনারেল কমেন্ট নাম্বার 25 1996 স্পষ্টভাবে বলছে যে কোনো প্রধান রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া ভোটারদের অধিকার লঙ্ঘন ছাড়া কিছু নয়। OHCHR এরাও একাধিকবার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। তাহলে ইউনূসের যুক্তি আসলে গণতান্ত্রিক নয়, মানে এ তো নির্বাচনী প্রকৌশল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আওয়ামী লীগ নিষিদ্ধ করার চেষ্টা নতুন কিছু নয়, যে কথা আমি শুরুতে বলেছি। বঙ্গবন্ধু হত্যার পর 1975 সালে সামরিক শাসকরা দলটিকে নিষিদ্ধ করেছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হয়নি। 1980-র দশকে এরশাদের সামরিক শাসনেও আওয়ামী লীগের প্রবল প্রতিরোধ হয়েছে এবং সেই প্রতিরোধে স্বৈরাচারী সরকার টিকতে পারেনি। 2007-8 সালের কথা মনে করেন, জরুরি সরকারের কালে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। -2 থিওরিতে আওয়ামী লীগই মূলত ছিল প্রধান লক্ষ্য, শেখ হাসিনার প্রধান লক্ষ্য, কিন্তু শেষ পর্যন্ত জনগণের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে। ইতিহাস বারবার দেখিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। বাংলাদেশের যে কোনো সংকটে আওয়ামী লীগ ছিল সমাধানের কেন্দ্রবিন্দু হিসাবে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার সব আন্দোলনে দলটির ভূমিকা অস্বীকার করার উপায় নেই। আর উন্নয়নের কথা যদি আপনারা বলেন, যেদিকে তাকাবেন আপনি দেখবেন যে সেখানে আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের নেতৃত্বের ছোঁয়া আছে। এমনকি ইউনূস সরকারের নিষিদ্ধ ঘোষণার পরও দেখা গেছে মাঠে আওয়ামী লীগের উপস্থিতি মানে একদম অটুট আছে, আগের চেয়ে কোনো অংশে কম নাই। মানে এত গ্রেপ্তার, এত হত্যা, এত নির্যাতন, তারপরেও দলটির এত শক্তি কোথা থেকে আসে? তাদের মিছিল, সমাবেশ, শহীদ মিনার ঘিরে প্রতিবাদ সবই প্রমাণ করছে যে দলটি সমাজ ও রাষ্ট্রের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। রাজনীতির এই বাস্তবতা উপেক্ষা করে ইউনূস যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে অচল করা যাবে, তবে সেটি কেবল রাজনৈতিক ভ্রান্তি নয়, মানে নিজের গলা নিজে কাটছেন ইউনূস। ইতিহাসের পাঠ না শেখার ফল। উনি ইতিহাস যে পাঠ করেননি তা বোঝা যাচ্ছে। ইউনূস যখন বলছেন আওয়ামী লীগকে সচল করা হতে পারে, কিন্তু সচল করার প্রশ্ন তো তখন আসে যখন কিছু অচল হয়ে যায়। বাস্তবে আওয়ামী লীগ অচল তো হয়নি, বরং ইউনূস নিজে অচল হয়ে যাচ্ছেন বা পড়েছেন। তার গণতন্ত্রের ব্যাখ্যা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পায়নি, মানে দেশের মানুষ তাকে সমর্থন করছে না। ইউনূস তুই কবে যাবি এই স্লোগান তো আজকে ওঠে নাই, শুরুর পর থেকে উঠেছে। মানে সাবেক শিল্পমন্ত্রী যাকে কারাগারে বন্দী রাখা হয়েছিল, যাকে হাত করা পরানো অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মৃত্যু হয়, তার জানা যায় মানুষের ঢল স্পষ্ট করে দিচ্ছে যে কে টিকে থাকবে, কে টিকে আছে আর কে টিকে নেই, কার
নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। অচল হয়েছে ইউনূসের রাজনৈতিক কৌশল, তার দমন নীতি, তার সন্ত্রাসের সহযোগীরা। আপনি 1 বছরের মধ্যে এনসিপির এই যে থালাবাটি কম্বল হাতে নিয়ে রাস্তায় নেমে পড়া, এটা কি একটা ইশারা নয়, এটা একটা ইঙ্গিত নয়, এটা কি প্রমাণ নয় যে ডক্টর ইউনূসের রাজনীতি শেষ হয়ে গেছে? 1 বছরের মধ্যে তার কথিত গণতন্ত্র ভেঙে পড়েছে মানুষের চোখে, আর তাই তাকে কৌশল করে বলতে হচ্ছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এটা দয়ার ভাষা নয়, আন্তর্জাতিক চাপের প্রতিফলন। জাতিসংঘের হিউম্যান রাইটস চিফ ভলকার তুর্ক বলেছেন, ইলেকশনস আর এ লিটমাস টেস্ট অফ সিভিক স্পেস and of effective governance. States and societies cannot afford to fail this test. অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রে ফেরা সম্ভব নয়। 2025 সালের ফেব্রুয়ারিতে OHCHR স্পষ্ট জানিয়েছিল বাংলাদেশে কোনো দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রে ফেরার পথে বাধা। জুনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসও বলেছিলেন সব দলকে অন্তর্ভুক্ত করলে তবেই রাজনৈতিক সংঘাত এড়ানো যাবে। এসব বক্তব্য প্রমাণ করে যে ইউনূসের অবস্থান আন্তর্জাতিক মানদণ্ডের সম্পূর্ণ বিপরীত। আমি শুরুতে প্রশ্ন তুলেছিলাম যে অচল হলো কবে, যে ইউনূস সচল করতে চান? আওয়ামী লীগ কোনোদিন অচল হয়নি, বরং সবচেয়ে কঠিন দমন পীড়নের মধ্যেও দলটি টিকে থেকেছে, টিকে আছে। এবং এখন যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ বলবে এসব ভুয়া জরিপ নয়। আপনি প্রকৃতভাবে যদি জরিপ করেন, রাস্তায় নামেন, আপনি নিজেও জানেন যে মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনাকে রক্ষা করতে পারে এই মুহূর্তে কে, বাংলাদেশকে রক্ষা করতে পারে কে বিদেশিদের হাত থেকে, এই দেশের ভেতর মোল্লাতন্ত্রের হাত থেকে, একমাত্র শেখ হাসিনা। মেসায়া হয়ে গেছেন শেখ হাসিনা। এখন অচল হয়েছেন ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। বাংলাদেশের মানুষ তা দেখিয়ে দিয়েছে তাদের প্রতিরোধ, তাদের উপস্থিতি, তাদের জনসমাগমের মাধ্যমে। সচল করার প্রশ্ন আওয়ামী লীগের ক্ষেত্রে আসে না, কারণ দলটি কখনো অচল হয়নি, বরং অচল হয়ে গেছে ইউনূসীয় গণতন্ত্রের ভাঁওতাবাজি। ইতিহাস বারবার দেখিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্ক মেলানো যাবে না। আর তাই আওয়ামী লীগকে সচল করার কথাই আসলে এক ধরনের স্বীকারোক্তি যে দমন পীড়ন করেও দলটিকে অচল করা যায়নি, যাবে না। ভালো থাকুন সবাই, দেখা